নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে বনফুল রচিত কবি জানেন গল্পটি। বহুকাল পূর্বে বনমহল নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা ছিল না, ছিল এক রানী। রানীর নাম ছিল বনদেবী। তিনি এত ভালো ছিলেন যে বনের পশু পাখি গাছপালা সবাই ভালোবাসত তাকে। তিনিও সবাইকে ভালোবাসতেন। আকাশ বাতাস রোদ জ্যোৎস্নার সঙ্গেও ভাব ছিল তার। এরাও তাকে খাতির করত, ভালোবাসত। এত ভালোবাসা পেলে কি আর কোনো অভাব থাকে? বনমহলে রানী বনদেবী সত্যি রানীর মতো থাকেন। গাছরা তাকে ফল দিত, গায়ে এসে দুধ দিয়ে যেত, পাখিরা গান শোনাতো, ফুলেরা গন্ধ দিত। বনের মধ্যে ছোট্ট একটি নদী ছিল, সে দিত পিপাসার জল। তার জলে আকাশের ছায়া পড়ত। সন্ধ্যা উষার আলোয় জল রাঙা হয়ে উঠত কখনো। বর্ষার মেঘের ছায়া পড়লে মনে হতো নদী যেন নীলাম্বরী শাড়ি পরেছে। কত রকম ছবি যে ফুটে উঠত নদীর বুকে, তার আর ঠিক নেই। বনদেবী আর তার সহচরীরা বসে বসে দেখতেন। অনেক সহচরী ছিল তার, তাদের নিয়ে বনমহলে বেশ সুখেই ছিলেন তিনি। কিন্তু বিপদ এলো একদিন। শহর থেকে একদল মানুষ এসে বনমহল ঘেরাও করলো। অনেক জিনিস লুটপাট করে নিয়ে গেল তারা। বনদেবী আর তার সহচরীরা খুব উঁচু একটা গাছে উঠে ঘন পাতার আড়ালে বসে দেখলেন সব। বনদেবী বললেন, এর ফল ভালো হবে না। নিজেদের অস্ত্রে ওরা নিজেরাই মরবে একদিন। কিন্তু ওদের সবচেয়ে দুঃখ হলো যখন দেখলো প্রিয় ঘোড়া পবনকে ওরা বেঁধে নিয়ে যাচ্ছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সকলের। আহা বেচারা! কিন্তু ওই পবনই একদিন শহর থেকে লাল রঙের ঘাগরা নিয়ে এলো। এক আধটা ঘাগরা নয়, এক গাড়ি ঘাগরা, প্রত্যেকটি লাল টুকটুকে। পবনের চেহারাও অদ্ভুত। মুখে লাগাম, খুরে লোহার নলি, গলায় পুঁথির মালা, তাতে আবার ছোট্ট ছোট ঘণ্টা বাঁধা। প্রকাণ্ড একটা গাড়ি টানতে টানতে ঝড়ের বেগে পবন এসে ঢুকলো বনমহলে। গাড়ির ভিতরে অসংখ্য লাল ঘাগরা। পবন যা বলল তাও অদ্ভুত। তাকে দিয়ে নাকি ওরা গাড়ি টানায়। সে গাড়িতে মানুষ থাকে না, মাল থাকে। এক দোকান থেকে মাল নিয়ে আর এক দোকানে যেতে হয়। সেদিন পবন ফাঁক পেয়ে পালিয়ে এসেছিল, আবার তাকে নাকি ফিরে যেতে হবে। ঘাগরাগুলো নামিয়ে নাও তোমরা, কারণ এখনই আমি চলে যাব। না গেলে ওরা আবার এখানে আসবে, আবার সব লুটপাট করবে। ভয়ঙ্কর লোক ওরা। সিংহপতিকে অবশ্য বলে যাব। বনদেবীর সহচরীরা ঘাগরাগুলো নামিয়ে নিলে গাড়ি থেকে। তারা কখনো ঘাগরা দেখেনি। সবাই বলকল পড়ে থাকতো। ঘাগরা দেখে আশ্চর্য হয়ে গেল। বললে, এই নিয়ে কি করব আমরা? পড়ো, শহরের মেয়েরা এই জিনিস পরে, পড়লে চমৎকার দেখাবে। বনদেবী বললেন, এ নিয়ে আবার গোলমাল হবে না তো? না, আমি যাবার সময় সিংহপতিকে খবর দিয়ে যাব। তিনি বনমহল পাহারা দেবার ব্যবস্থা নিশ্চয়ই করবেন। বনমহলের পাশেই বিরাট মহল। সিংহপতি সেখানকার রাজা। সিংহপতির সঙ্গে বনদেবীর বিয়ের কথাবার্তা ঠিক হয়ে আছে। বিয়ে 2 বছর পরে হবে। বিরাট মহলের নিয়ম, গোপ না উঠলে বিয়ে হয় না। সিংহপতির তখনও গোপ ওঠেনি, কিন্তু তাই বলে বিক্রমে কিছু কম নন। শহরের লোকেরা বনমহল আক্রমণ করেছে শুনলে তিনি ক্ষেপে উঠবেন। পবন চলে গেল। বনদেবীর সহচরীরা লাল ঘাগরা পরে বেড়াতে লাগলো মনের আনন্দে। তাদের প্রত্যেকেরই গায়ের রং ধবধবে ফর্সা। লাল ঘাগরায় চমৎকার মানালো তাদের। মনে হতে লাগলো যেন নূতন ধরনের ফুলেরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনদেবী বললেন, এগুলো ছিঁড়ে গেলে আবার শহর থেকে এমনই লাল ঘাগরা আনিয়ে দেব তোমাদের। আর তোমাদের বলকল করতে হবে না। সত্যি বলছো? সহচরীরা আনন্দে আত্মহারা হয়ে ঘিরে ধরল বনদেবীকে। বনদেবী প্রতিশ্রুতি দিলেন, সত্যি বলছি, আবার আনিয়ে দেব, বরাবর আনিয়ে দেব। কে নিয়ে আসবে শহর থেকে? পবনই হয়তো আবার আসবে। না আসে তো কোনো না কোনো ব্যবস্থা করবই। বনদেবীর আশা ছিল
কিছুদিন পরই সিংহপতির সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, কারণ একদল প্রজাপতি সেদিন বনমহল থেকে বিরাটমহলে গিয়েছিল। তারা বলল, সিংহপতির গোঁফের রেখা দেখা দিয়েছে, সিংহপতির সঙ্গে বিয়ে হয়ে গেলে আর কোনো ভাবনা থাকবে না, তার প্রচুর লোকবল। বিয়ে কিন্তু হলো না। শহরের মানুষদের সঙ্গে সিংহপতির ঘোর যুদ্ধ বেঁধে গেল। দিনের পর দিন, রাতের পর রাত কাটতে লাগলো। যুদ্ধ আর থামে না। দেখতে দেখতে বছর ঘুরে গেল। বনমহলের আকাশের উপর দিয়ে শোঁ শোঁ করে লক্ষ লক্ষ তীর বেগে চলে যায়। পাখি দেখা যায় না, অনেক সময় মেঘও দেখা যায় না। এদিকে পবনের কোনো খবর নেই, সিংহপতিরও কোনো খবর নেই। লাল ঘাগরাগুলি ক্রমশ ময়লা হয়ে গেল, ছিঁড়তে লাগলো। সহচরীরা ঘাগরার জন্য মুখ ফুটে আর তাগাদা করতে পারে না, কারণ তারা জানে কেন ঘাগরা আসছে না। এই সর্বনেশে যুদ্ধ না থামলে আর আসবেও না। সহচরীরা কিছু না বললেও বনদেবীর খুব কষ্ট হতে লাগলো, লজ্জাও হতে লাগলো। তিনি ওদের কথা দিয়েছিলেন যে ঘাগরা ছিঁড়ে গেলে নূতন ঘাগরা আনিয়ে দেবেন, বরাবর আনিয়ে দেবেন। কিন্তু এ কি হলো? তার কথার নড়চড় কখনো হয়নি। ভগবান কোনো না কোনো উপায়ে বরাবর তার মান রক্ষা করেছেন। কিন্তু এবার এ কি হলো? বনদেবী ভগবানকেই ডাকতে লাগলেন। গভীর রাত্রে উঠে তিনি চুপি চুপি নদীর তীরে চলে যেতেন, আর সেখানে চোখ বুজে বসে এক মনে প্রার্থনা করতেন, ভগবান, আমার মান রক্ষা করো। ওদের আমি কথা দিয়েছি, আমার কথা যেন থাকে। রোজই যেতেন। একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বনদেবী রোজ যেমন চোখ বুজে বসে প্রার্থনা করেন, সেদিনও তেমনই করছিলেন। হঠাৎ তার মনে হলো তার বোজা চোখের ভিতর দিয়েও তিনি যেন আলো দেখতে পাচ্ছেন। চোখ খুললেন, দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছেন। জ্যোতির্ময় পুরুষ বললেন, আপনার একাগ্র প্রার্থনায় বিচলিত হয়ে ভগবান আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বনদেবী জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি সূর্য, আপনার সহচরীদের ঘাগরার ভার নিয়েছি। আমি যখন ভোরে পূর্বাকাশে উঠি, তখন আপনার এই নদীর জল টুকটুকে লাল হয়ে যায়। সেই সময় যদি আপনার সহচরীরা নদীর জলে ঘাগরা পরে নেমে স্নান করে, তাহলে তাদের ঘাগরা আবার নূতন হয়ে যাবে। একটুও ময়লা থাকবে না, একটুও ছেঁড়া থাকবে না, টুকটুকে লাল হয়ে যাবে আবার। কথাগুলি বলে সূর্য অন্তর্ধান করলেন। বনদেবী অবাক হয়ে চেয়ে রইলেন। তার মনে হলো তিনি স্বপ্ন দেখলেন বুঝি। কিন্তু স্বপ্ন তো অনেক সময় সত্য হয়। সত্যই হলো। পরদিন উষার কিরণ পড়ে নদীর জল যখন লালে লাল হয়ে উঠেছে, তখন বনদেবীর সহচরীরা তাদের ময়লা ছেঁড়া ঘাগরা পরে নামলো তাতে স্নান করবার জন্য। স্নান করে যখন উঠল, তখন প্রত্যেকের ঘাগরা শুধু নতুন নয়, অপরূপ হয়ে গেছে। ভগবানের দয়া হলে সবই হয়। বনদেবী আরও একদিন সূর্যের দেখা পেয়েছিলেন। সেদিনও তিনি নদী তীরে বসে ভাবছিলেন, এই অসম্ভব আশ্চর্যকাণ্ড বারবার কি হবে? পাশেই একটা সূর্যমুখী গাছে প্রকাণ্ড একটা সূর্যমুখী ফুল ফুটেছিল। সে কথা কয়ে উঠল, বলল, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে। বনদেবী চেয়ে দেখলেন সূর্যমুখীর প্রতিটি পাপড়ি জ্যোতির্ময় হয়ে উঠেছে। বনদেবী বুঝতে বাকি রইল না যে স্বয়ং সূর্যই ফুলের ভিতর আবির্ভূত হয়ে আশ্বাস দিয়ে গেলেন তাকে। ঘাগরা সমস্যার সমাধান হলো বটে, কিন্তু আরেকটি সমস্যা ক্রমশ প্রবল হয়ে উঠতে লাগলো। শহরের মানুষের সঙ্গে সিংহপতির যুদ্ধ ক্রমশ তুমুল হয়ে উঠল। পাখিরা এসে খবর দিলে যে ভীষণ যুদ্ধ হচ্ছে। সিংহপতির সৈন্য সামন্তেরা সমস্ত বনমহল ঘিরে রেখেছে, যাতে শহরের মানুষেরা সেখানে হানা দিতে না পারে। শহরের মানুষেরাও চেষ্টা ত্রুটি করছে না। দেশ বিদেশ থেকে নানা রকম অস্ত্রশস্ত্র আনাচ্ছে তারা। দুপক্ষের অসংখ্য তীর সনসন করে আকাশ দিয়ে যাচ্ছে। যে সাঁকো দিয়ে শহরের লোকেরা বনমহলে আসতো, সেই সাঁকো সিংহপতি নাকি ভেঙে দিয়েছে। তাই পবনও আর আসতে পারে না। ভাঙা সাঁকোর সামনে স্বয়ং সিংহপতি সসৈন্যে দাঁড়িয়ে আছে, যাতে শহরের মানুষেরা আর সাঁকো তৈরি করতে না পারে। সমস্ত বনমহল বিপদে আচ্ছন্ন।
পাখিরা পর্যন্ত ভয়ে ওড়ে না। যদি কারো পায়ে তীর লেগে যায়, কেবল শকুনি আর কাকেরাই সব বিপদ তুচ্ছ করে বেরিয়ে পড়ে। যুদ্ধ হওয়াতে তাদের যেন সুবিধাই হয়েছে। অনেক মজা পাচ্ছে তারা। এমন ভোজ বহুদিন তাদের ভাগ্যে জোটেনি। একটি কাকই একদিন নিদারুণ দুঃসংবাদটি বহন করে নিয়ে এলো। সিংহপতি যুদ্ধে মারা গেছেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত। বনদেবী স্থির নিশ্চল হয়ে বসে আছেন। মুখে কথা নেই, চোখে জল নেই, ঠিক পাথরের মূর্তি। আর তাকে ঘিরে বসে আছে তার অসংখ্য সহচরীরা, ফুলের মতো দেখতে, টুকটুকে লাল ঘাগরা পরা। তাদেরও কারো মুখে কথা নেই। অনাহারে বসে রইলেন বনদেবী দিনের পর দিন। পাখিরা ঠোঁটে করে ফল এনে কত সাধ্য সাধনা করল। নদী অনুরোধ করল, আমার জল খাও এসে, কিন্তু বনদেবীর কোনো সাড়াই পাওয়া গেল না। তিনি নিশ্চল হয়ে বসে রইলেন, আর তার সহচরীরাও নির্বাক হয়ে ঘিরে বসে রইল তাকে। একদিন বুলবুলির দল এসে দেখলে বনদেবী মারা গেছেন। তার সহচরীরাও বেঁচে নেই কেউ। বনদেবীর প্রাণহীন দেহ যেন পাথরের মূর্তির মতো বসে আছে, আর তাকে ঘিরে শুয়ে আছে লাল ঘাগরা পরা সহচরীর দল। তারপর বহু শতাব্দী কেটে গেছে। বনদেবীর কথা ভুলে গেছে সবাই, কেবল একজন ছাড়া। তিনি কবি। তিনি জানেন বনদেবী মরেননি, নূতন রূপে বেঁচে আছেন। তোমরাও নূতন রূপে দেখেছ তাকে, কিন্তু চেনো না। শিউলি গাছ দেখনি? শিউলি গাছই বনদেবী। শরৎকালে লাল ঘাগরা পরা তার সহচরীদেরও তোমরা দেখেছ নিশ্চয়। শিউলি ফুল হয়ে প্রতি বছর আসে তারা। বনদেবীকে ঘিরে প্রতি বছর ঝরে পড়ে, আবার ফুল হয়ে ফোটে, আবার ঝরে পড়ে। কবি জানেন মৃত্যু মানে রূপান্তর, তাই তিনি বনদেবীকে ভোলেননি। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।